এটা কি করে সম্ভব? এত বৃষ্টির মধ্যে এটা তো সম্ভব নয়। তাহলে কি? রতন অনেকটা ভয় পেয়ে যায়। এটা সম্ভব নয়। এত বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে কেউ দাউ দাউ করে চলতে পারে? রতন আতঙ্কে দৌড়াতে থাকে। না না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আমাকে এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। বাঁচাও, 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 কে আছো? আমাকে বাঁচাও। নতুন জায়গায় এসে কোন বিপদে পড়লাম। ছুটতে ছুটতে রতন দেখতে পায় চায়ের একটা দোকান। সেই চা দোকানে টিম টিম করে আলো জ্বলছে, আর বাইরে বসে আছে একজন বয়স্ক লোক। রতনের দেখে যেন প্রাণ ফিরে আসে। সে ভীষণ ভয় পেয়েছে, আর বারবার পেছনে ঘুরে তাকিয়ে যেন কিছু দেখছে। হাঁপাতে হাঁপাতে দোকানের কাছে এসে সে বলে, ও আমাকে, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে, বাঁচান, বাঁচান। বয়স্ক লোকটি একটু কেশে নিয়ে ধরা গলায় বলে, কে ধরে মেরে ফেলবে তোমাকে? আরে আসো আসো, এখানে বসো, এখানে কেউ আসবে না। কি হয়েছে তোমার সাথে? কি হয়েছে? রতন চারপাশটা ভালো করে দেখে নিল। আশেপাশে শুধুই ঝোপ জঙ্গল। এই জঙ্গলের ভেতরে নির্জন রাস্তার ধারেই কি দোকান খুলে বসে আছে? আবার দোকানের ভেতরে দোকানদার যেন শালমুড়ি দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। রতন বড়ই অবাক হয়ে গেল। তবুও রতন দোকানের ভেতরে প্রবেশ করে। কি হয়েছে? কি দেখেছো তুমি? আমি আমি এক বন্ধুর বিয়েতে আজকে গিয়েছিলাম, থাকতে পারিনি। তাই রাতের বাস ধরবো বলে তাড়াহুড়ো করে বেরোই, কিন্তু তারপরই শুরু হয়ে যায় বৃষ্টি। থেকে গেলেই ভালো হতো, কিন্তু আমার সকালে আবার একটা ইন্টারভিউ আছে, তাই থাকতে পারলাম না। কিন্তু আমার মনে হচ্ছে আমি আমি পথ ভুলে গেছি, অন্য কোনো পথে ঢুকে পড়েছি। চারিদিকে তো এত ঝোপঝাড় জঙ্গল ছিল না, কাউকে দেখতে পেলে সঠিক পথটা জেনে নিতাম। কিছুই বুঝতে পারছি না, তার উপরে আবার এই বৃষ্টি। রতন হেঁটে যাচ্ছে। চারিদিকে ঘোর অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে এই চারিপাশটা দেখা যাচ্ছে। যতদূর চোখ যায় শুধু বড় বড় গাছ, আর এক নাগারে ব্যাঙ আর ছিঁড়ি পোকা ডেকে চলেছে। আসলে অন্ধকারে, তার উপরে ঝড় বৃষ্টি, বুঝতে পারিনি কখন অন্য কোথাও পথে ঢুকে পড়েছি। হেঁটে যাচ্ছি অনেকক্ষণ থেকেই, তারপরে হেঁটেই যাচ্ছি, কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না। এই সময় জোরে একটা বাজ পড়ে, আর তার আলোতে দেখতে পায় সামনে একজন হেঁটে যাচ্ছে। ও দাদা, শুনছেন? হ্যাঁ বলুন, কি চাই? কোথায় যাবেন? আমি তো বাস স্ট্যান্ডে যেতেই চাইছিলাম, কিন্তু বাস স্ট্যান্ডটা খুঁজেই পাচ্ছি না। অনেকক্ষণ থেকে হাঁটছি, মনে হয় ভুল পথে চলে এসেছি। এটা তো বাস স্ট্যান্ডের পথ নয়, আপনি ভুল পথে চলে এসেছেন। আমাকে সঠিক পথটা একটু বলে দেবেন? কি হবে জেনে? আরে লোকটা বলে কি, আমি বাস ধরবো, বাড়ি যাব, তাই। অচেনা লোকটা অদ্ভুতভাবে হেসে বলে, এ পথে যে একবার চলে আসে সে বাড়ি যেতে পারে না। জোরে বাতাস বইতে শুরু করে, আর বিদ্যুৎ চমক। তার ফলে লোকটার মুখ থেকে কাপড়ের টুকরোটা সরে যায়। লোকটার মুখের একটা পাশ পুরো পোড়া। চারিদিক থেকে তখনই পোড়া মাংসর গন্ধ ভেসে আসে।
তুমি ফিরতে পারবে না। আমি কি দেখছি? এ তো না 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 না, আমাকে এখান থেকে পালাতে হবে। এরপরেই আমি দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসি। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটা আমার পেছনে আছে। এটা দেখে দেখে তো মনে হলো শরীরই। এরকম বিভৎস অবস্থায় কেউ হা হা করে হাসতে পারে বলে তো আমার মনে হয় না। তুমি ঠিকই বলেছ, ও জীবিত নয়, ও অশরীরী। তারপরে কিছুটা এগিয়ে এসে আমি শুনতে পেলাম খুব যন্ত্রণায় গোঙানোর শব্দ। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে এসে দেখলাম একটা অদ্ভুত দৃশ্য। কি দেখলে? দাউ দাউ করে জ্বলছে লোকটা, তাই তো? এটা কি করে সম্ভব? এত বৃষ্টি, খোলা আকাশের নিচে। আচ্ছা, তুমি কি করে বুঝলে? গ্রাম ঘরে একটু এইসব দেখাই যায়, ওটা নিয়ে মাথা ঘামালে হয় না। গ্রাম ঘরে সব জিনিস সাধারণ, তুমি এখানে নতুন তাই জানো না। রাত হলে ওদের উৎপাত শুরু হয়। হ্যাঁ, সেই জন্যই তো এই পথ দিয়ে কেউ একটা যায় না। এখানে সব জনবসতি উঠে চলে গেছে অন্য জায়গায়। কিন্তু দেখুন, আপনি যা বলছেন কিছুই আমি বুঝতে পারলাম না। কিন্তু এত নির্জন জায়গায় একটা চায়ের দোকান, তা আবার আপনি একা বসে আছেন। সত্যি কথা বলতে আপনাকে দেখে ধরে আমার প্রাণ এলো। বলছি, দাদা এক কাপ চা দিন না। এই জায়গাটা কয়েক বছর আগে চামড়া কারখানা শ্রমিকদের বসতি এলাকা ছিল। সবাই কুঁড়ে ঘর করে থাকতো, আর এই দূরে ছিল একটা চামড়ার কারখানা। চামড়া কারখানাটা কদিন ধরে লসে চলছিল। শ্রমিকরা তাই সবাই মিলে হরতাল শুরু করে দিল। একদিকে লস, একদিকে হরতাল। এইসব কথা ভেবে চামড়া কারখানার যে মালিক, সে প্ল্যান করে চামড়া কারখানায় আগুন লাগিয়ে দেয়। সেই সময় এখানে কাজ করছিল 20 জনের মতো শ্রমিক। সবাই দাউ দাউ করে আগুনে জ্বলে মারা যায়। কেউ বাঁচাতে আসেনি, কারণ এই জায়গাটা তো বড় নির্জন না। তারপরে কাউকে বাঁচানো গেল না। সেই আগুন ছড়িয়ে গিয়েছিল সামনের বস্তি এলাকায়। কতজনের বাড়ি ঘর পুড়ল, অনেকে মারা গেল, অনেকে আহত হলো। তারপর থেকেই শুরু হলো ওদের উৎপাত। ওরা রাত হলেই মানুষের কাছে সাহায্য চায়, বাঁচানোর আর্তনাদ করে। আসলে লোকালয় থেকে অনেক দূরে ছিল কারখানাটা, আর আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল, নিমিষের মধ্যে সব নষ্ট হয়ে গেল। তারপর তারপর এই নিন বাবু চা। ওরে বাবা রে, আপনার হাতটা তো বড্ড ঠান্ডা। এত ঠান্ডা হাত কেন? এত ঠান্ডা হাত যে মানুষের হতে পারে সে তো বোঝাই যায় না। খ্যাক খ্যাক করে হেসে উঠে চা দোকানি বলে, ঝড় বৃষ্টি হচ্ছে তো, তাই গা হাত পা ঠান্ডা হয়ে গেছে বলেন। বলো, তারপরে বলো দাদা, কি হয়েছে? তারপরে আর কি, জায়গাটা একরকম নির্জন হয়ে গেল। লোকে বলে অনেকে নাকি রাতের বেলা প্রেত হয়ে ঘুরে বেড়ায় আর মানুষ মারার চেষ্টা করে। তাহলে আমি যাকে দেখেছি সেই প্রেত শ্রমিকদের মধ্যেই কেউ একজন হবে। কি অদ্ভুতভাবে আমার দিকে তেড়ে আসছিল। তা আপনাদের ভয় লাগে না? এত নির্জন জায়গায় একা একা বসে আছেন যে। এই শুনে চা দোকানি আর সেই ভদ্রলোক আবারও খ্যাক খ্যাক করে হেসে ওঠে। সে কি ভয়ঙ্কর হাসি, যেন হাড় মচ্ছা পুরো কাঁপিয়ে কাঁপিয়ে দেয়। আমাদের কেন ভয় লাগবে? আমাদের কোনো ভয় নেই, আমরা তো ভয় পেয়ে যাবে, কিছু বলিস নে।
রতন দোকানে বসে অদ্ভুতভাবে চারপাশটা দেখছিল। এমন সময় সে দেখে দূর থেকে কিছু মানুষ এগিয়ে আসছে। তাদের হাঁটার ভঙ্গিটা অনেকটা অদ্ভুত। এসে গেছে, ওরা চা খেতে প্রতিদিনের মতো এসে গেছে। এখানে তো তাহলে রাতের বেলা অনেকেই আসে, কিন্তু আমি অনেকক্ষণ থেকে পুরো একটা একটা পোড়া মাংসের গন্ধ পাচ্ছি। কেন বলুন তো? তা আসে বই কি, তবে তারা রতন লক্ষ্য করে লোকগুলো দোকানের দিকে চলে এসেছে, আর তাদের গায়ে অদ্ভুতভাবে পোড়া মাংসের গন্ধ উঠতে শুরু করেছে। ততক্ষণ আজকে দেখছি নতুন অতিথি এসেছে। আমাদের মতোই কেউ ওকে ভয় দেখিয়েছে, ভয় পেয়ে এখানে চলে এসেছে। আসো আসো, চা খাবে আসো। প্রতিদিনের মতো চা খেতে খেতে আড্ডাটা দিতে হবে, নয়তো আমার তো ঘুম হবে না। রতন অদ্ভুতভাবে তাকিয়ে দেখে ভয়ে ভয়ে। ভদ্রলোক আর চা দোকানের শরীরের অর্ধেকের বেশি অংশ পোড়া। তারা প্রত্যেকে এক একটা প্রেত। এতক্ষণ সে প্রেতের সাথে কথা বলছিল, তা দেখে রতন ভয় পেয়ে যায়। প্রত্যেক দিন রাতেই দোকানে সকলে আসে চা খেতে। সেদিন জ্বলন্ত কারখানা দেখে আমিও ছুটে যাই সেই দিকে, আর আগুন আমাকেও তার নিজের রেলিহান শিকায় গ্রাস করে নেয়। তারপর থেকে আমি এখানেই আছি। তবে ভয় নেই, আমরা কেউ তোমার কোনো ক্ষতি করব না। তবে রতন খুব ভয় পেয়ে যায়। না না না, আমাকে এখান থেকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। এই বলে রতন ওখান থেকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে শুনতে পায় তাদের কণ্ঠস্বর। কোথাও পালাতে পারবে না, এখানেই ফিরে আসতে হবে। যে এই পথে একবার আসে সে আর অন্য কোথাও যেতে পারে না। আমাকে পালাতে হবে, আমাকে আমাকে পালাতে হবে। রতন কোথায় ছুটে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দেখে দূরে একটা ছোট্ট মতো কুঁড়ে ঘরে টিমটিম করে জ্বলছে আলো। সেই দিকে এগিয়ে গিয়ে দেখে ঘরের বারান্দায় বসে রান্না করছে এক মহিলা। আমাকে আমাকে বাঁচান, বাঁচান আমাকে। আপনি ভয় পেয়েছেন কিছু একটা দেখে? ও বুঝেছি, আসুন আসুন, ভেতরে আসুন। রতন ঘরের বারান্দায় বসে। এই নিন জল খান। রতন লক্ষ্য করে মহিলাটার হাতের অনেকখানি অংশ পোড়া। মহিলাটার মুখের দিকে তাকাতে সে বুঝতে পারে ঘোমটার আড়ালে রয়েছে একটা জ্বলন্ত মুখমণ্ডল। না না না, এটা হতে পারে না। তখন কোনো মতে জোর করে তাকে ঠেলে সরিয়ে দিয়ে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে কিচ্ছু বুঝতে পারে না সে। হঠাৎই শরীরের শক্তি হারিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। যাক, আপনার জ্ঞান ফিরেছে। রাস্তার ধারে আপনাকে কিছুটা জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রামবাসীরা এখানে ভর্তি করেছে। তবে খুব ভাগ্য ভালো আপনার, পুরো শরীরে শুধুমাত্র ওই হাতটাই পুড়েছে। রতন অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেকটাই পুড়েছে, তবে চিন্তা করতে হবে না, কয়েকদিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। রতনের মনে পড়ে যায় আগের রাতের সেই দৃশ্য।